সর্বশেষ ম্যাচে দুর্দান্ত একটা পারফরমেন্সের মাধ্যমে আনহেল ডিমারিয়া যখন অনবদ্য একটা হ্যাটট্রিক করলেন, তারপর থেকে অনেকে এই কমেন্টটা বারবার করে করছেন, শুধুমাত্র এখন না, এর আগেও অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। এটা ফুটবলের একটা আবেগের জায়গা থেকে সকলে বলেন, এটা একটা ভালোবাসার জায়গা থেকে বলেন। প্রশ্নটা হচ্ছে, আরও একবার আনহেল ডিমারিয়ার আর্জেন্টিনার জাতীয় দলে ফিরে আসার সুযোগ আছে কিনা। কেন এই প্রশ্নটা কোনো শুরুতেই বলছে আবেগীয় জায়গা থেকে, এবং একই সঙ্গে যৌক্তিক একটা জায়গাও কিন্তু তারা খুঁজে পান, কারণ আর্জেন্টিনার রাইট উইং প্রোফাইলে এই প্লেয়ারটা অপশন নেওয়ার পরে সেভাবে যথেষ্ট কোনো বিকল্প তো দূরে থাক, এক কথায় বলা চলে বিকল্পের আশেপাশেও কোনো কিছু খুঁজে পায়নি। আমি খুব নির্দিষ্ট করে জানি এই জায়গাতে এসে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন চলে এসেছে, এই যে ফ্যানদের অতিরিক্ত আবেগ, এমন টাইপের একটা প্রশ্ন, সেটার উত্তর আসলে দেওয়ার কি কোনো দরকার আছে? আনহেল ডিমারিয়া এই মুহূর্তে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরছেন না, এটা একেবারে অবভিয়াস ইউনিভার্সাল একটা ট্রুথ। সামনে কী হবে জানি না, তবে এখন পর্যন্ত ডিমারিয়ার ফেরার বিন্দুমাত্র কোনো রকমের লক্ষণ নেই। তারপরও কেন আমি এই বিষয়টা অ্যাড্রেস করছি? প্রথমত, এত মানুষ জিজ্ঞেস করছেন, অবশ্যই তাদের প্রশ্নের, তাদের এই জিজ্ঞাসার একটা দাম আছে। দ্বিতীয়ত, আবেগে ফুটবল ফ্যানদের অতি আবেগ বলে ব্যাপারটাকে খুব একটা অগ্রাহ্য করার সুযোগ নেই, যেটা অনেকেই করার চেষ্টা করেন, তথাকথিত নিজেদেরকে বড় রকমের ফুটবল বোদ্ধা মনে করেন। এত বেশি মানুষ এটা নিয়ে কথা বলছেন যে আপনার আলাদা করে অ্যাড্রেস করতে হবে, এবং একই সঙ্গে এই আলোচনাটা যদি আপনি শুনেন, এমন কয়েকটা পয়েন্ট চলে আসবে যেটা আমরা অনেক সময় ইগনোর করার চেষ্টা করি। আমি স্ট্রেইট একটা উদাহরণে চলে যাচ্ছি। বিশ্বকাপ ফাইনালে আনহেল ডিমারিয়াকে যেভাবে লিওনেল স্কালোনি রিপ্লেস করেছিলেন মার্কোস অ্যাকুনিয়ার মাধ্যমে, তারপর আর্জেন্টিনা কিন্তু গেমের ওভারঅল কন্ট্রোলটা হারিয়ে ফেলে, এবং এখন পর্যন্ত আর্জেন্টাইন ফ্যানদেরকে যদি জিজ্ঞেস করা হয়, একেবারে নিশ্চিত যে 90% বেশি মানুষ বলবেন যে ওই সময়টাতে আনহেল ডিমারিয়াকে সাবস্টিটিউট করা একেবারেই উচিত হয়নি। স্কালোনি সেই জায়গা থেকে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি নিজেও যেমন বিশ্বাস করি অন্তত আরও 10 থেকে 12টা মিনিট আনহেল ডিমারিয়াকে মাঠে রাখা উচিত ছিল, এবং সে জায়গা থেকে ডিমারিয়া স্কালোনি নিজেরা আরেকটু বেশি করে এখানে ট্রাই করতেই পারতেন। আমি এখানে ডিমারিয়া এবং স্কালোনিকে একই সাথে কেন বললাম, কারণ এটা অনেকেই জানেন না। এরপরে আমি অনেকবার বলার পরেও কিন্তু এই জিনিসটাতে কেউ ফোকাস করেনি, কারণ হচ্ছে ওই সময়টাতে আনহেল ডিমারিয়াও কিন্তু একেবারেই ফ্যাটিগড অবস্থায় ছিলেন। ওই ম্যাচটাতে এত বেশি তাকে রান মেক করতে হয়েছিল, যে এতটা পরিশ্রম তাকে করতে হয়েছিল, যে এটা একটা মিউচুয়াল ডিসিশন ছিল। আমি আরও একবার বলছি, স্কালোনি তাকে তুলে নিয়েছেন, ডিমারিয়া উঠতে চাননি, ব্যাপারটা এমন নয়। বরঞ্চ আর্জেন্টাইন বেশ কয়েকটা মিডিয়া পরবর্তীতে বারবার করে এটা রিপোর্ট করেছিল যে ডিমারিয়াকে উঠে নেওয়ার সিদ্ধান্ত একেবারে মিউচুয়াল। স্কালোনির একা নয়, বরঞ্চ একাধিক মানুষ, এমনকি ডিমারিয়ারও সেখানে একটা অংশবিশেষ ছিল। এক কথায় বলা চলে যে ডিমারিয়াও কিন্তু অনেকটুকুই টায়ার্ড ছিলেন। কতটুকু কন্টিনিউ করতে পারবেন সে জিনিসটা 100% সার্টেন ছিল না। এরপর আমি বিশ্বকাপ ফাইনাল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস দেখেছি, যেখানে আসলেই ডিমারিয়া ফ্যাটিগড হয়ে পড়েছিলেন, সেই জিনিসটা অনেক বিশ্লেষকই কিন্তু তুলে ধরেছিলেন। তারপরও আমি বিশ্বাস করি এটা যে ডিমারিয়াকে আসলে যদি স্কালোনি কনভিন্স করতেন আরও 10 থেকে 15 মিনিট, অবশ্যই ডিমারিয়া থাকতে পারতেন। ব্যাপারটা এমন নয় যে ডিমারিয়া কোচকে এসে বলছিলেন আমাকে সাবস্টিটিউট করিয়ে নাও, আমি আর পারছি না। আবার একই সাথে এটাও সত্য, ব্যাপারটা এমনও নয় যে স্কালোনি জোর করে তাকে তুলে নিয়েছেন। স্কালোনি বাকিদের সঙ্গে আলোচনা করে, এমনকি ডিমারিয়াকে জানিয়ে ওই সময় সাবস্টিটিউটটা করিয়েছিলেন, কারণ আসলেই আনহেল ডিমারিয়া পুরো টুর্নামেন্ট নানা রকমের ইনজুরি ইস্যু এবং সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালে ওই এনার্জেটিক পারফরমেন্সের পরে অনফিল্ড টায়ার্ড হয়ে পড়েছিলেন। আমি পরবর্তীতে আরও অনেকগুলো এক্সাম্পল আপনাকে দিতে পারবো, অনেক একেবারে রিটেন ডকুমেন্টে কিন্তু এই জিনিসটা দেখাতে পারবো। এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, আমরা খুব একটা বেশি এটা বিশ্বাস করারই চেষ্টা করিনি। কেন আমি এই কথাটা বারবার করে বলছি? কারণ হচ্ছে একজন প্লেয়ার খুব ভালো করে জানেন যে তার ফিজিক্যাল কন্ডিশনটা বর্তমান সময়ে কি, কতগুলো ম্যাচ তিনি খেলতে পারবেন, কতটা চাপ তিনি নিতে পারবেন, ওভারঅল তার স্টেট অফ মাইন্ড আসলে কি। ডিমারিয়ার ক্ষেত্রে ডিমারিয়া সে সিদ্ধান্তটা নিয়েছিলেন 2022 বিশ্বকাপের পরে, সেটা তিনি নেবেন, কারণ তিনি ওই চাপটা আসলে আর নিতে চাচ্ছেন না। 2022টাকে তিনি 2024 কোপা আমেরিকা পর্যন্ত করেছেন। আমার কাছে মনে হয় না যে 2024 থেকে 2026 পর্যন্ত সেটা কন্টিনিউ করার মতো সেই লেভেলের মেন্টাল একটা এনার্জি, সেই টাইপের মানসিকতা আসলে এই মুহূর্তে আনহেল ডিমারিয়ার আছে। আমি জানি যে কোনো সময় যে কোনো একজন প্লেয়ার সম্পর্কে আলোচনা করলে অন্য কোনো প্লেয়ারের নাম চলে আসে, যেমন লিওনেল মেসি তাহলে কিভাবে পারছেন, এমন একটা কথা চলে আসবে। লিওনেল মেসিকে আর্জেন্টাইন এই দলটা যেভাবে বর্তমান সময়ে ক্যারি করছে, যেভাবে কোপা আমেরিকাতে ফাইনাল স্টেজে লিওনেল মেসি ইনজুরির কারণে কন্টিনিউ করতে না পারার পরেও তার জন্য আর্জেন্টিনা খেলেছে, এটা শুধুমাত্র একটা দলে, কিংবা বলা উচিত যে একটা জেনারেশনে একজন প্লেয়ারের জন্যই হয়। আপনি ডিমারিয়ার জন্য একই রকমের কিন্তু সেই চেষ্টাটা দেখতে পারেন, এবং এটা স্বাভাবিক ব্যাপার। মেসি ডিমারিয়ার মধ্যে একটা পার্থক্যের জায়গা ডিমারিয়া নিজেও বোঝেন। ওটামেন্ডির সঙ্গে কম্পেয়ার করে লাভ নেই। ওটামেন্ডি হয়তোবা ব্যক্তিগতভাবে তাকে সেই জায়গায় দেখেছেন, ডিমারিয়া তার ক্যারিয়ার জুড়ে যে পরিমাণ ইনজুরির কারণে সাফার করেছেন সেটাও কিন্তু মাথায় রাখবেন। এমনকি আর্জেন্টিনা 2021 কোপা আমেরিকা, আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ, এমন টুর্নামেন্টগুলোতে আনহেল ডিমারিয়া কিন্তু ইনজুরি নিয়ে খেলেছেন।
এই সামগ্রিক অবস্থা, একজন প্লেয়ারের ফিজিক্যালিটি, স্টেট অফ মাইন্ড সকল কিছু বিবেচনা করে এই ব্যাপারটা আসলে আবেগ বাদ দিয়ে বাস্তবসম্মত একটা ধারণা যে চাইলেও সম্ভব হয় না। হয়তোবা আনহেল ডি মারিয়া ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন বেনফিকার জার্সিতে, তবে তার মানে এটা নয় যে এই মোমেন্টটাতে জাতীয় দলে ঠিক একই লেভেলের সার্ভিস দিতে ডি মারিয়া নিজে প্রস্তুত আছেন। তাই ডি মারিয়ার রিটার্নের প্রশ্নে এমন টাইপের চিন্তাভাবনা, এই অ্যাঙ্গেলটাও কিন্তু যুক্ত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।